প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে নতুন একটি শিক্ষণ অভিজ্ঞতায় আমন্ত্রণ জানাচ্ছি। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আসন্ন মান নিয়ে। আসন্ন মানটা কি আমরা একটু দেখব। ধরো 3/1, 3/1কে আমি দশমিক বর্ণে প্রকাশ করব। ঠিক আছে, আমরা যদি এটাকে ভাগ করতে যাই, 3 দ্বারা যদি 1কে ভাগ করি কি হবে দেখো। একের মধ্যে 1কে 3 দ্বারা ভাগ করা যায় না, এখানে শূন্য দাও। যেহেতু ভাগ করা যায় না, শূন্য দিতে হবে, কেমন এট ফার্স্ট। দেন একটা দশমিক বিন্দুর জন্য এখানে একটা শূন্য নিতে হবে। কত হলো 10। 10কে 3 দ্বারা ভাগ করে যাও, 3 × 9, আবার 1, দশমিকের জন্য একটা শূন্য, 3 × 9, আবার 1, আবার শূন্য, 3 × 9, আবার 1। এভাবে আমার ভাগ প্রক্রিয়া চলতে থাকবে। আমি কোনোভাবেই এই ভাগটাকে শেষ করতে পারবো না। এখানে দশমিক বিন্দুর পরে কয়টি 3 হতে পারে বন্ধুরা? লক্ষ লক্ষ কোটি কোটি 3 হতে পারে। এই ভাগের কোনো শেষ নেই, ঠিক আছে। কিন্তু তুমি যদি তোমার ক্যালকুলেটর বা কম্পিউটারের ক্যালকুলেটরে অথবা তোমার যে ক্যালকুলেটর ডিভাইস, যে কোনো ডিভাইসে, মোবাইল ডিভাইসে তুমি যদি 1কে 3 দ্বারা ভাগ করো, রেজাল্টটা হয় 3/1 দেখাবে, 3/1 দেখাবে, অথবা 0.3333333 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9, তো সাপোজ এরকম দেখাবে। অর্থাৎ 8টা 10টা 12টা ডিজিট দেখাবে, 12টা ডিজিট, এর বাইরে কিন্তু আর দেখাবে না। কারণ এই তোমার গণনা যন্ত্রের ক্যালকুলেটর বলো, কম্পিউটার বলো, এটা একটা সীমাবদ্ধতা। হ্যাঁ, এটা কিন্তু অসংখ্য মান পর্যন্ত একসাথে দেখাতে পারে না, বা সেভাবে এটাতে সফটওয়্যার ইনস্টল করা হয়নি, সেভাবে তৈরি করা হয়নি। এটা একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে যে দশমিক বিন্দুর পরে কত গড় দেখাবে। তাহলে আমি 1কে 3 দ্বারা ভাগ করে যে ভাগফলটা হবে, সেই পুরো ভাগফলটা আমি কিন্তু ক্যালকুলেটরে, কম্পিউটারে বা মোবাইল ডিভাইসে কিন্তু আমি ভালোভাবে দেখতে পারবো না। সম্পূর্ণ ডিজিটগুলো আমি দেখতে পাবো না। একটা নির্দিষ্ট ডিজিট পর্যন্ত দেখতে পাবো, 8টা 9টা 10টা 11টা 12টা, তাই না? ঠিক একইভাবে তুমি যদি 10কে 3 দ্বারা ভাগ করো সাপোজ, তাহলে কত হবে? একই কথা, 3.333333 আসতে থাকবে। সেম কথা, এটাকে আমি যদি ভাগ করতে যাই ক্যালকুলেটরে, 3.3333, সাপোজ টোটাল 12 ঘর পর্যন্ত দেখাবে। দশমিক বিন্দু থেকে এই পর্যন্ত মোট 12 ঘর দেখাবে। প্রত্যেকটা দশমিক বিন্দুর জন্য একটা ঘর। এখানে তোমার 10টা, 3 একটা 11টা, দশমিক একটা 12টা, মোট 12টা ডিজিট দেখাবে। 8টাও দেখাতে পারে, 12টাও দেখাতে পারে, 10টাও দেখাতে পারে, যাই হোক না কেন। কিন্তু আমি যখন 10কে 3 দ্বারা ভাগ করব, নর্মালি ভাগ করব, এই ভাগফলকে আমি কোনো ক্রমেই, এই ভাগ প্রক্রিয়াকে কোনো ক্রমে শেষ করতে পারবো না। অসীম পর্যন্ত আমার অনন্তকাল ধরে চলতে থাকবে। সুতরাং কোন কোন মূলদ সংখ্যার মান, কোন কোন তোমার মূলদ সংখ্যার মান অসীম দশমিক হয়ে থাকে। এটা একটা মূলদ সংখ্যা, মূলদ ভগ্নাংশ। এই মূলদ ভগ্নাংশের মান অসীম পর্যন্ত হয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু অসীম পর্যন্ত নিই না। আমরা 3 ঘর, 4 ঘর, 5 ঘর, বা ক্যালকুলেটরে বা কম্পিউটারে 8 ঘর পর্যন্ত নিয়ে থাকি। এই যে নির্দিষ্ট অঙ্ক নেওয়া, এটাকে বলা হচ্ছে আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে 3/10 আসন্ন মান কত হবে? 3/10 সমান 3.33। সাপোজ আমি 2 ঘর যদি নিই, তাহলে এটা হবে 3 ঘর নিই 3.333, 4 ঘর নিই 3.3333। এগুলো হলো আসন্ন, 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 এগুলো হলো আসন্ন মান। বুঝতে পারছো? 3/10 আসন্ন মান 3.33 হতে পারে, যে 2 ঘর পর্যন্ত নাও।
3 ঘর পর্যন্ত নিলে দশমিক পরে 3.333, দশমিক পরে 4 ঘর নিলে 3.3333, এগুলো আসন্ন মান। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে আসন্ন মান জিনিসটা কি, বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে বন্ধুরা, আবার মনে করো এগুলো আসন্ন মান, কিন্তু আমরা কিছু কিছু সংখ্যা আছে, যেমন ধরো আমি যদি 25কে বা 28কে যদি আমি, হ্যাঁ 28কে আমি যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে দেখো, 6 দ্বারা, হ্যাঁ কি আসবে, ভাগফলটা কি আসবে, 4 6 24 দশমিক 40 6 6 36 6 6 36 6 6 36 ডট 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 424 40 636 আবার 40 36, কেমন? এটা একটা আসন্ন মান। এটাও কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ, এটাকে শেষ করা যাবে না, বুঝতে পেরেছ? আবার ধরো তুমি যদি ধরো 25কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 25কে 4 দ্বারা ভাগ করলে 4 6 24 1 10 4 দুগুণে 8 4 5 20, এটা একদম এক্স্যাক্টলি দশমিকের পরে মাত্র 2টি ঘর আসছে। এটা সসীম দশমিক ভগ্নাংশ, এটা দশমিকের পরে নির্দিষ্ট অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে এটা কোনো আসন্ন মান থাকবে না, বাট এটা কিন্তু আসন্ন মান থাকবে 4.66 4.666 বা 4.66666, যতক্ষণ পর্যন্ত নিতে পার ইচ্ছা হবে আমার ততক্ষণ নিতে পারবো, ঠিক আছে? এই 666 কোটি কোটি বার আছে, এগুলো হলো আসন্ন মান। তাহলে এগুলো হলো আসন্ন মান, তাহলে এটার আসন্ন মান হবে 4.66, সাপোজ আসন্ন মান, আসন্ন অথবা প্রায় লিখতে পারো 4.666 আসন্ন, বুঝতে পেরেছ? তাহলে আমরা আসন্ন মান সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো সমতুল মূলদ ভগ্নাংশ সম্পর্কে। ওকে, আমরা এটা একটু মুছে দিলাম, কেমন? ওকে, সমতুল মূলদ ভগ্নাংশ কি? সমতুল মূলদ ভগ্নাংশ বা সমতুল মূলদ সংখ্যা, সাপোজ 3/2 একটা মূলদ সংখ্যা, 4/3 একটা মূলদ সংখ্যা, বা 8/5 একটা মূলদ সংখ্যা, অথবা তোমার বলতে পারে যে শুধু 5 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, -3 একটা মূলদ সংখ্যা। এগুলো সব কয়টা এক একটা মূলদ সংখ্যা, কারণ মূলদ সংখ্যা শূন্য হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে মূলদ সংখ্যা, এবং অসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা হতে পারে, তবে সেটা আবৃত দশমিক হতে হবে, আবৃত দশমিক। তারপর তোমার সসীম দশমিক ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, শূন্য, সবকিছু কিন্তু মূলদ সংখ্যা হতে পারে। আমি যদি এই 3/2 কে যদি লিখি যে 3/2 এর 3/2 সমান লিখা যায়, কত লিখা যায়, 6/4 লিখা যায়। কিভাবে? লব হরকে 2 দ্বারা গুণ করে, এটাকে 2 দ্বারা গুণ করলাম 4 হলো, এটাকে 2 দ্বারা গুণ করলাম 6 হলো। এটাকে আবার তোমার মনে করো আবার এটাকে 3 দ্বারা গুণ করো, 9, 3 দুগুণে 6, 9/6, এটাকে 4 দ্বারা গুণ করো 12, 4 দুগুণে 8, আর 3/2 সমান 6/4, 9/6, 12/8 লেখা যেতে পারে। একটা জিনিসকে 3 ভাগ করে 2 ভাগ নেওয়া যেই কথা, সেই জিনিসটাকে 6 ভাগ করে 4 ভাগ নেওয়া একই কথা, 9 ভাগ করে 6 ভাগ নেওয়া একই কথা, 12 ভাগ করে 8 ভাগ নেওয়া সেম কথা। এগুলোকে বলা হয় সমতুল ভগ্নাংশ। এটা আমরা আগের শ্রেণীতে পড়ে এসেছি। আমরা এখানে সমতুল মূলদ সংখ্যা সম্পর্কে জানবো। সমতুল মূলদ সংখ্যা সাধারণত ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবকিছু হতে পারে। যাই হোক, একইভাবে 4/3কে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, যেমন 8/6 ইকুয়াল টু 12/9 ইকুয়াল টু 16/12, আমরা ইত্যাদি লিখতে পারি। এগুলো এক একটি মূলদ সমতুল মূলদ সংখ্যা বা সমতুল মূলদ ভগ্নাংশ। ঠিক একইভাবে আমরা এটাকে লিখতে আমরা একটু বড় বিঘাত দিই। ধরো এখানে ধরো তোমার 16 দাও, এখানে ধরো তোমার কি দেবো 64 দাও। এটা একটা ভগ্নাংশ, এটা একটা মূলদ সংখ্যা, হ্যাঁ এটা একটা মূলদ সংখ্যা বা মূলদ ভগ্নাংশ। এটা সমতুল ভগ্নাংশ, যেহেতু এটা লব ও হরকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করা যাবে। আমরা 2 দ্বারা এটাকে ভাগ করি, এখানে হবে
8, এখানে হবে কত কত 32। এটাকে 4 দ্বারা ভাগ করো, এখানে হবে 4, এখানে হবে 4 16 64। এটাকে 8 দ্বারা ভাগ করো, এখানে হবে 2, এখানে হবে 8 8 64। এটাকে 16 দ্বারা ভাগ করো, এখানে হবে 1, এখানে হবে 4, মাইনাসটা হতে পারে। এই মাইনাস চিহ্নটা তুমি যদি নিচে দাও কোনো সমস্যা নেই, নিচেও কিন্তু মাইনাস চিহ্নটা হতে পারে। একটা ভগ্নাংশের লব বা হরে যে কোনো জায়গায় মাইনাস চিহ্ন দিলে হবে। এগুলো হতে পারে মাইনাস চিহ্ন উপরেও হতে পারে, নো প্রবলেম, ঠিক আছে। অথবা শুধু ভগ্নাংশ আগে মাইনাস চিহ্ন দিয়ে দেখানো যেতে পারে, যেমন -4/1, অথবা -8/2, -16/4, -32/8। এই প্রত্যেকটি হলো এক একটি সমতুল মূলদ সংখ্যা বা সমতুল মূলদ ভগ্নাংশ। 5কে আমি লিখতে পারি 1/5, পারি তো, কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q উভয়ই পূর্ণ সংখ্যা, বাট q ইজ নট 0, q এর মান 0 না। এটাকে আমরা 2 দ্বারা গুণ করি, 10/2, 3 দ্বারা গুণ করো 15/3, 4 দ্বারা গুণ করো 20/4। 5কে এভাবে প্রকাশ করা যেতে পারে, প্রত্যেকটা হলো এক একটা মূলদ সমতুল মূলদ সংখ্যা, সমতুল মূলদ সংখ্যা। ঠিক একইভাবে -3কে দেখানো যেতে পারে -3/1, -6/2, -9/3 ইত্যাদি দেখানো যেতে পারে। এগুলাই কিন্তু গুণ করে করেও দেখানো যেতে পারে, মূলদ ভগ্নাংশ গুণ করে দেখানো যেতে পারে। হ্যাঁ, অবশ্যই আমরা গুণ করে করে দেখালাম, লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম, লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম। এটাকে ভাগ করে আবার এটা জানা যাবে, প্রত্যেককে উপরে নিচে 2 দ্বারা ভাগ করে দাও, 3/2/10 হবে। এটাকে উপর নিচে 3 দ্বারা ভাগ করে দাও, 1/5 হবে, তাই না? অর্থাৎ একটি মূলদ সংখ্যাকে, মূলদ সংখ্যার মূলদ ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে আমরা কিন্তু সমতুল মূলদ সংখ্যা পেতে পারি, একই সংখ্যা দ্বারা ভাগ করে সমতুল মূলদ সংখ্যা পেতে পারি। তো এখানে এরা যে সমতুল, এটা বোঝার একটা উপায় আছে, বা এটা যে সমতুল এটা বোঝার একটা উপায় আছে। আমাদের এই দুইটি ভগ্নাংশ সমতুল কিনা, বা এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা, বা এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা, ঠিক আছে, বা এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা আমি কিভাবে বুঝবো? এটা তো সমান দেখা যাচ্ছে, এটা না হয়ে আমরা এটা দেখাতে পারি, এটা হতে পারে। এরা সমতুল কিনা তুমি বুঝবে কি করে? দেখো, আমরা যদি এটার দিকে তাকাই, যে এখানে আমার লব এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হর গুণ করো, 2 গুণ 6 সমান কত? 12। আবার 3 গুণ 4, 3 গুণ 4 সমান 12। কি বুঝলে? দুইটি ভগ্নাংশ সমান দেওয়া আছে, দুটি ভগ্নাংশের যদি আমি একান্তর ভাবে গুণ করি আর গুণন করি, যে সেই গুণফল যদি সমান হয় তাহলে তার সমতুল ভগ্নাংশ বা সমতুল মূলদ সংখ্যা। 6 দুগুণে 12, 3 4 12। খুব ইজিলি আমরা বলতে পারি এরা সমতুল কিনা। সাপোজ বড় একটি সংখ্যা দেওয়া আছে, যে ধরো 12/5 সমান ধরো 25/9। এই দুটি ভগ্নাংশ সমতুলকে বুঝতে হয় তুমি এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো। 5 25 125, 12 গুণ 9, 12কে 9 দ্বারা গুণ করলে 108, আর হলো 125। তাহলে এরা কিন্তু সমতুল না। 12/5 সমান 15/9 নয়, সুতরাং 12/5 ও 25/9 সমতুল মূলদ সংখ্যা না, বা সমতুল ভগ্নাংশ নয়, বাট এরা কিন্তু সমতুল ভগ্নাংশ, ঠিক আছে না? আমরা যদি এই দিকে খেয়াল করি, তাকাও, যে এই ভগ্নাংশের দিকে যদি তাকাই আমরা, এটার দিকে কি হবে? 4 গুণ বিয়োগ 8 সমান -32, আর 2 গুণ
বিয়োগ 16 সমান -32। তাহলে এই দুইটি মূলদ সংখ্যা কিন্তু সমতুল্য, এই দুটি মূলদ ভগ্নাংশ সমতুল্য। বুঝতে পেরেছ? ঠিক একইভাবে আমি যেখানে দাগ দিয়েছি এটা 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 প্রত্যেক ক্ষেত্রে একই কথা, এরা সমতুল মূলদ সংখ্যা। আমরা একটা জিনিস শিখে এসেছি, একটু দেখাই। ধরো সিম্পলি তুমি এটা মনে রাখবে যে দুটি মূলদ সংখ্যা সমতুল কিনা সেটা বোঝার জন্য আমরা যদি বলি যে a/b = b/c, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। এই দুটি মূলদ সংখ্যা সমতুল হবে যদি যদি ac = bd হয়। ঠিক আছে না? ac = bd হয়, তাহলে অবশ্যই a/b এবং b/c সমতুল ভগ্নাংশ হবে, সমতুল মূলদ সংখ্যা হবে। বুঝতে পেরেছ? এই থিওরিটা তোমাকে একটু মনে রাখতে হবে, রাইট? ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো আমরা যে কোনো এগুলা তো সাধারণ ভগ্নাংশ, এগুলা কিন্তু তোমার দশমিক ভগ্নাংশে নেওয়া যেতে পারে। যেমন 4/3 সাপোজ, এটা সমান আমরা লিখতে পারি যে বিয়োগ 6/8ও লিখতে পারি। আবার 3কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? হ্যাঁ, -0.75। তাহলে এটা 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 প্রত্যেকেই সমতুল মূলদ সংখ্যা। এটা একটা দশমিক সংখ্যা, এটা একটা ভগ্নাংশ, এটা একটা সাধারণ ভগ্নাংশ। এরা কিন্তু সমতুল মূলদ সংখ্যা। আমরা যেখানে সমান করেছি প্রত্যেকটাকে আবার কিন্তু দশমিকে প্রকাশ করা যেতে পারে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বিষয়টা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এবং এই যে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা? আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই শিক্ষণ পদ্ধতির প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টের লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।